দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ময়নুল ইসলাম পলের একক চিত্রকলা প্রদর্শনী পাথরের বৈভব। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 18 আগস্ট পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী দ্য ট্রেন্ড সেটার্স। প্রদর্শনী চলবে 12 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন মিলন ভাই? অনেকদিন পর দেখা আপনার সাথে। হ্যাঁ, তোমরা ডাকছো তাই দেখা। আসলেই এই যে ডাকলে যে সারা দিয়ে আসেন, এটা ভীষণ ভালো লাগে। সময়টা কেমন যাচ্ছে মিলন ভাই? জীবন, গান সবকিছু মিলিয়ে ভালো, সোফার ভালো। নতুন কোন গানের কাজ কি করা হলো? একদম আমার নিজের গান করছি ইদানিং। নিজের কিছু কাজ কম্পোজিশন শুরু করেছি, সেই সাথে নতুন ছেলে মেয়ে যা আছে ওদেরও কিছু কিছু কাজ করছি। মানে নতুন শিল্পী হয়ে উঠবার প্রয়াসে যারা আছেন বা সেই প্রসেসে যারা আছেন তাদেরকে সাহায্য করতে। কেউ হয়তো বা লিরিক লিখে দিতে বলছে, কিংবা কেউ পুরো লিরিক, টিউন, কম্পোজিশন পুরো প্যাকেজটার জন্য বলছে। এরকম মানে যাদের সাথে আমার ভাবনার জায়গাটা মিলে যায় ওদের কাজ করে দেয় আর কি। কেমন লাগে মানে নতুনদের সাথে কাজ করতে? এটা তো একরকম জেনারেশন একটা ব্যাপার আছে, তাই না? আপনি তো যখন থেকে কাজ করছেন তখন একরকম কাজ হতো, এখন নতুনদের টেস্ট অনেকটা বদলেছে, নতুন অনেক শ্রোতা তৈরি হয়েছে। তো এই মিক্স ম্যাচটা কেমন লাগছে আপনার? আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে যাদের ভাবনার সাথে আমার ভাবনাটা মিলে যায় তাদের কাজ করে দিচ্ছি। সো এই জায়গাটায় কিন্তু তোমার আনসারটা আছে। ওদের ভাবনাটা যখনই দেখে যে আমার ভাবনাকে ছুঁয়ে গেছে, কিংবা আমার ভাবনাটা ওদেরকে আকর্ষিত করছে, কানেক্ট করছে, আর যারা আমার সাথে কাজ করতে আসছে যে আমার ডিরেকশনে কাজ করবে, ওরা কেন আসবে? নিশ্চয়ই আমার কাজগুলি ওদের পছন্দ হয়েছে, টেস্টের সাথে আমার টেস্টটা ওরা ওদের টেস্টের সাথে ম্যাচ করেছে। সো ওই ভাবনাটা যখন মিলে যায় তখন কাজ করি। আর আমি খুব যে র্যান্ডমলি কাজ করি, অনেক যে কাজের মধ্যে থাকি ওই রকম কখনোই আমরা দেখিনি আপনাকে। সেটা আপনার দুটো ছেলে মেয়ে আছে, বড় একটি মেয়ে আর 5 বছর, আর বড়টা মেয়ে, ছোটটা ছেলে। ওদের কারোর মধ্যে কি গানের প্রতি যে একটা টান বা একটা আকর্ষণ, ওটা কি দেখতে পান? এখন ছোটটা তো একেবারেই ছোট, মাত্র 20 মাস তারপরেও ওর ভিতরে রিদম সেন্সটা খুব কাজ করে। কোনো একটা মিউজিক্যাল কিছু একটা শুরু হলে ওর মানে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস, তাতে বোঝা যায় যে এটা ভেতরে মানে ভেতরে আন্দোলিত করছে, এই বিষয়টা বোঝা যায়। বড়টা মেয়েটা হচ্ছে আমার নতুন যে গানটা কম্পোজ করছি ওই গানটা সে মাঝে মাঝে গায়। এই জায়গা থেকে মানে গায়, কিন্তু মানে স্পষ্ট করে না, আধো আধো ভাবে গাইতে পারে। তো এইটাতে বোঝা যায় যে এখন ওই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ও মানে ওর মনোযোগটা এখনো বসেনি। আচ্ছা, ও উঠে যায়। ধরো অনেক ছোট, ধরো 30 সেকেন্ড আমি সারগাম করাচ্ছি, 30 সেকেন্ড পরে সে মানে হার্ডলি 30 সেকেন্ডস ওটা যাওয়ার পরেই তার হঠাৎ করে যে কোনো একটা খেলা মাথায় আসলো, উঠে দাঁড়িয়ে গেল, দৌড় দিল, এরকম আর কি। আপনি বলছিলেন যে মায়াবী, মানে আপনার যে বড় মেয়ে আপনার মতন দেখতে হয়েছে, এবং আপনি ওকে নিয়ে একটি গানও লিখেছিলেন না?
হ্যাঁ, আমি লিখেছিলাম একটা গান, রাইট। ও কি সেটা বুঝতে পেরেছিল যে ওকে নিয়ে লেখা হবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছে, এখন বুঝতে পেরেছে। আচ্ছা, আপনি কি চান যে আপনার ছেলে বা মেয়ে পরবর্তীতে গিয়ে এই গানের জগতে আসুক? আমার চাওয়ার জায়গাটা হচ্ছে এরকম যে সঙ্গীত এবং সঙ্গীতের যে ভাব, যে রস, সেগুলি ওদের মধ্যে ছড়িয়ে পড়ুক, ওরা ওই ওই রসটাকে ইনহেল করুক, হ্যাঁ, এটা আমি চাই। বাট পারফর্মার হয়ে ওঠার যে জায়গাটা, সেটা যে হতেই হবে ওই রকম চাওয়াটা আমার নাই। যদি হয় তাহলে আমি খুব হ্যাপি হব, দ্যাটস ট্রু। যে ওরা যদি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারে, খুব ভালো করে গাইতে পারে, কোনো গান যদি খুব ভালো করে গাইতে পারে, কিংবা সে কথা বলে কাউকে মুগ্ধ করলো, এই বিষয়গুলি তো প্যারেন্টসদেরকে খুব আনন্দিত করে। তো ওরকম সঙ্গীতের বিষয়টাও যদি ওরা রপ্ত করে, সেই জায়গাটা যদি খুব এক্সপার্টিজমের সাথেই রপ্ত করে এবং মানুষকে মুগ্ধ করতে পারে, তাহলে সেটা তো আমাকে আন্দোলিত করবেই। একদম তাই। মিলন ভাই, আপনি কি ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন না শান্ত প্রকৃতির ছিলেন? আমি তেমন দুরন্ত ছিলাম না। আমি যেটা শুনেছি আমার প্যারেন্টসদের কাছে, মুরব্বীদের কাছে, যে আমি নাকি শিশু হিসেবে শান্ত প্রকৃতির শিশু ছিলাম। আচ্ছা। আমার ইমিডিয়েট বড় যে ভাইটা, ও খুব দুরন্ত ছিল। আচ্ছা, আপনার যে ভয়েস, মানে আপনার যে ভোকাল, সেটা খুব বেস ভয়েস। আচ্ছা, মানে এটা কি রপ্ত করে হয়েছে নাকি বাই ডিফল্ট ছিল? না, বাই ডিফল্টই ছিল। হ্যাঁ, আর কিছু কিছু মেনটেন করি আর কি। আচ্ছা, কি রকম সেই মেইনটেনেন্স? ইটস লাইক, আমি স্মোক করতাম যখন, তখন দেখতাম যে কন্ট্রারি ফ্রেশনেসটা নষ্ট হচ্ছে আস্তে আস্তে, দম কমে যাচ্ছে আস্তে আস্তে। পরে আমি মানে স্মোক ছেড়ে দিলাম। বাহ। তারপরে কিছু অ্যাডিকশনও করতাম একটা সময়, অ্যাডিকশনের সাথে জড়িয়ে গিয়েছিলাম। তো ওটা দেখলাম যে তোমার মুরগির কাজ, যেগুলি সঙ্গীতের মধ্যে যে মুরগিগুলি হয়, সেগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো পরে ওটাও ছেড়ে দিলাম। এই ধরনের কিছু কিছু মানে সচেতনতা, কিছু কিছু বিষয় এড়িয়ে চলা, এটা হয়তোবা ভয়েসটাকে ঠিকঠাক রেখেছে, অথবা ঠিকঠাক যতটুকুন আছে ততটুকুন রেখেছে আর কি। মিলন ভাই, আপনাকে আমরা সবসময় খুব দেখেছি খুব স্টাইলিশ, মানে কখনোই আমরা দেখিনি যে আপনার বয়স একটু বেড়েছে বা এরকম কিছু, সবসময় একই রকম দেখেছি। মানে এটার পেছনে আসলে রহস্যটা কি? আপনি কি ছোট থেকে অনেক স্টাইলিশ ছিলেন, স্টাইলটা মেনটেন করতেন, মানে সময়ের সাথে চলে যাওয়ার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা কি ছিল আগে থেকেই? আমি সময়ের সাথে চলতে পারছি কিনা সেটা আমি তোমাকে বলতে পারবো না, তবে আমার ভাবনায় যেটা মনে হয়েছে এটা ফ্যাশনেবল, আমি তখন সেই ফ্যাশনটাকে, বা আমার সাথে যাচ্ছে, হ্যাঁ, আমি সেই ফ্যাশনটাকে ধারণ করার চেষ্টা করেছি। প্রথার বাইরে যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলি যদি আমার কাছে অ্যাপ্লিকেবল মনে হতো, আমার কাছে গ্রহণযোগ্য মনে হতো, তাহলে আমি সেটা গ্রহণ করতাম। আচ্ছা, এই হচ্ছে একটা ব্যাপার। আর বয়স না বাড়ার যে বিষয়টা তুমি বলছো, বয়স তো, শারীরিক বয়স তো বাড়ছেই, তবে মানসিক বয়সটা আমার কখনোই বাড়েনি। আমি যেমন সেই ইন্টারমিডিয়েট লাইফে আমি যেরকম বোধ নিয়ে চলতাম, যেরকম ভাবনা নিয়ে চলতাম, ওর একটু মানে আশেপাশে দিয়েই হচ্ছে আমার এখনো পর্যন্ত বিচরণ। আর শারীরিক ফিটনেসটা মেনটেন করবার জন্য আমি রীতিমতো ওয়ার্কআউট করি। তোমার সপ্তাহে 4 দিন, কিংবা যদি সময় আরো কম পাই তাহলে 3 দিন, 2.5 ঘন্টা করে আমি ওয়ার্কআউট করি। বাবা। মিলন ভাই, জনপ্রিয়তার দুটো দিক থাকে, একটা ইতিবাচক দিকও থাকে, একটা নেতিবাচক দিকও থাকে। যখন তারকা খ্যাতি আপনার কাছে এসেছে, তখন কি মনে হয়েছে যে কোনটা সব থেকে বেশি ভালো লাগছে? জনপ্রিয়তার কোন বিষয়টি ভীষণ রকম উপভোগ্য, কোনটি না? তুমি ধরেই নিয়েছো যে আমি জনপ্রিয়। অবশ্যই, আপনার নাম শুনলে সবাই চিনে আপনাকে। কিন্তু এই জায়গাটায় আমার অনুভূতিটা হচ্ছে আমি অজনপ্রিয়, আমি জনপ্রিয় না। আচ্ছা আচ্ছা, নাম শুনলে মানুষ চিনতে পারে, সেটা হচ্ছে একটা গণ্ডি। আর জনপ্রিয় বলতে তাদেরকেই বোঝায় যারা রাস্তায় নামলে কিংবা কোনো ক্রাউডেড প্লেসে গেলে ভিড় পড়ে যাবে, তারা হাঁটতে পারবে না। বুঝতে পেরেছো? আর আমি খুব সহজেই বিচরণ করতে পারি, যে কোনো জায়গায় বসতে পারি, যে কোনো বাহনে উঠতে পারি, হয়তো একটু লোকজন তাকায়, আপনি অমুক না, এতটুকুন পর্যন্ত জিজ্ঞেস করে, কিংবা একদম প্রথম দিকে হয়তো একটু অটোগ্রাফের ব্যাপারটা ছিল, কিংবা কেউ কেউ সেলফি নিতে আসে। কিন্তু ওই যে
প্রতিবন্ধকতা তৈরি হওয়া, যেটা যে আমি যেটা করতে চাচ্ছি সেটা করতে পারছি না, যেখানে যেতে চাচ্ছি সেখানে যেতে পারছি না, এই লেভেলের যে জনপ্রিয়তাটা, যেটা জেমস ভাই কোথাও গেলে এই সম্মুখীন এই পরিস্থিতির সম্মুখীন হবে, কিংবা বাচ্চু ভাই এবার হতো এরকম পরিস্থিতির সম্মুখীন। তো সেক্ষেত্রে আমি কিন্তু ক্লিয়ার করলাম যে আমি ওই রকম জনপ্রিয় না, বাট যেই রিকগনাইজেশন, যে মানুষ চিনতে পারাটা, মানুষের ভালো লাগাটা, আমার সাথে এসে সেলফি তুলবার জন্য রিকোয়েস্ট করাটা, এই বিষয়গুলো তো আমাকে নিশ্চয়ই আনন্দিত করে। কখনো এমন মনে হচ্ছে যে নিজের কাজ নিয়ে এমন একটা স্ট্যান্ডার্ড আপনি তৈরি করেছেন যে ওই স্ট্যান্ডার্ডের নিচে আর কাজ করা সম্ভব না, ওটা প্রেসার? এটা বরাবরই মেইনটেইন হয়, আমি মেইনটেইন করছি অলরেডি। আচ্ছা, মানে আমি যেই স্টাইলের কাজ করি এবং যেই মানের কাজ করি, আমি যত টাকারই অফার পাই না কেন, কিংবা যেরকম যত সম্ভাবনাই আমাকে হাতছানি দিয়ে ডাকুক না কেন, আমি আমার ওই জায়গাটার বাইরে যেতে পারি না। আমার ভিতরে যে বিশুদ্ধ আমি চর্চা করি, যে এটা হচ্ছে বিশুদ্ধতার একটা লেভেল, ধরো আমি ধরে নিলাম যে এর বাইরে যা মানে হচ্ছে অশুদ্ধ কাজ করা, কিংবা অশুদ্ধ ভাবনায়, শিল্পী সত্তার সাথে আসলে লয়ালটিটা ঠিকভাবে মেইনটেইন করা হচ্ছে না, বিষয়টা এমন থাকে। হ্যাঁ, এরকম যদি কখনো মনে হয় যে এই কাজটা করলে ওরকম হতে পারে, সেক্ষেত্রে আমি করি না। আচ্ছা, মধ্যে তো আপনাকে আমরা অভিনয় টুকটাক দেখছিলাম, তো এখন কি অবস্থা, অভিনয় করা হচ্ছে? না, ওই ওখানে একটাই করেছি, একটা না দুইটা যেন করেছি। সময়ের সাথে সাথে গানের যে ধরন সেটা তো পরিবর্তন এসেছে, লিরিক বা টিউন, কম্পোজিশন, এগুলো তো অনেক পরিবর্তন এসেছে, এবং সং মেকিং এর যে ব্যাপারটা, পুরো প্রসিডিউরটাই পরিবর্তন হয়েছে। তো অ্যাজ এ লিরিসিস্ট অর কম্পোজার, মিউজিক ডিরেক্টর, আপনি আসলে কোথাও ধাক্কা খাচ্ছেন কিনা এই জায়গাটা? আসলে ধাক্কা খাওয়ার মতো বিষয়টা না। প্রথম কথা হচ্ছে যে তুমি যেই ধরনের কাজ করছো সেই ধরনের কাজে কারা কারা সম্পৃক্ত হচ্ছে, আবার তুমি তোমার ধরনটা ভেঙে তুমি একদম ট্রেন্ডি যে কাজগুলো সেইগুলি করতে নিজেকে প্রস্তুত করছো কিনা। তো আমি ওই জায়গাটায় নিজেকে প্রস্তুত করিনি যে একদম ট্রেন্ডি সং মানে বানাতে হবে, ওই ধরনের কম্পোজিশন করতে হবে। আচ্ছা, করছি না বলেই হয়তো বা আমার জনপ্রিয়তাটা আমি পাইনি। কিন্তু এই যে জনপ্রিয়তা আমি পাইনি, ওই ট্রেন্ডি সং করছি না, এটার জন্য আমার যে কোনো আফসোস আছে তা কিন্তু নেই। আমি যেই ধরনটা পছন্দ করি সেই ধরনের কাজ করি, এবং সেই কাজের সাথে যারা যারা সম্পৃক্ত হতে চায় তাদেরকে আমি অ্যাকসেপ্ট করে নিই। আচ্ছা, এরকম কোন একটি গানের কাজ যখন শেষ করেন, তখন কেউ না কেউ তো একজন থাকে যাকে গানটি আপনি হয়তো শোনাবেন এবং তার ফিডব্যাকটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট, সেই মানুষটাকে? এরকম নির্দিষ্ট কোনো মানুষ নেই। আচ্ছা, তাহলে কাদেরকে শোনানো হয় গানগুলো? ধরো ওই সময় আমার সাথে যারা যারা সম্পৃক্ত, কিংবা যারা আমার কাছে আসে, এবং যাদেরকে আমি মানে বুঝি যে এই বোধটা সামনে যে আছে তার সাথে শেয়ার করা যায়। আবার এমন কিছু বোধের মানুষ আছে যাদের কাছে ওরকম সিরিয়াস কোনো কিছু শেয়ার করবার ইচ্ছেও জাগে না, তখন নিজের ভিতরেই সবকিছু রাখি। আচ্ছা, মানে এটা নিজের তাগিদের উপর নির্ভর করছে, যদি আপনি সেই তাগিদটা অনুভব করেন। কোনো একজন শিল্পী শুরুর দিকে চিন্তা করে যে সে একজন গায়ক হয়ে উঠবে, তখন একটা স্বপ্ন থাকে, একটা কল্পনা থাকে নিজেকে নিয়ে, একটা প্রত্যাশা থাকে, তার কতটুকু আসলে পূরণ হয়েছে বা করতে পেরেছেন বলে মনে করেন? প্রত্যাশা পূরণ ওইভাবে হয়নি আসলে। আমি যে ভাবনাটা ভেবেছিলাম যে আমার শিল্পকর্মের যে বিষয়গুলো, এই বিষয়গুলি খুব সমাদৃত হবে, এবং তুমি যে জনপ্রিয় কথাটা বলেছো সেই জনপ্রিয়তাটা আমার শোল্ডারে আসবে, এরকম ভেবেছিলাম। কিন্তু আমি আসলে দেখলাম যে কোনো সিরিয়াস কন্টেন্টের, মানে যেই শিল্পটা তুমি চর্চা করছো সেই শিল্পটা যদি খুব গভীর বোধ সম্পন্ন হয়, খুব ভাবনা প্রসূত হয়, এবং সেটা যদি তৈরি করে তুমি তোমার সমাজকে উপস্থাপন করো, তাহলে ওটা তেমনভাবে মূল্যায়িত হবে না। এটা এখন এসে আমি বুঝেছি, মানে এই পরিণত একটা চিন্তা এখন এসেছে। হ্যাঁ, মানে মূল্যায়িত হবে না। তাহলে মূল্যায়িত কোনটা হবে? অপেক্ষাকৃত চটুল ধারার যে কাজগুলি, সেটা মানে মানুষ শুনতে গেলে
কোনো মেধা খরচ করতে হয় না এমন। এটা নিয়ে কোনো হতাশা আছে? হ্যাঁ, হতাশা নিয়ে আমি আসলে বাঁচতে চাই না, তবে এটা নিয়ে আক্ষেপ আছে যে এরকম না হলেও তো পারতো। যেমন ধরো এনটিভিতে বসে তুমি একটা প্রোগ্রাম হোস্টিং করছো, এখন এনটিভির কর্তৃপক্ষ যদি মনে করতো যে হ্যাঁ যে কোনো একজন হোস্ট নিলেই হয়, গেস্ট ডাকলেই হয়, আধা ঘন্টা শ্যুট হবে, আমি প্রোগ্রামটা চালিয়ে দিব, এইরকম ভাবনায়ও কিন্তু ডাকতে পারতো। কিন্তু এনটিভির কিন্তু একটা মনিটরিং থাকে, যে কারণে তুমি খেয়াল করে দেখবে যে এনটিভির যে কোনো প্রোগ্রামসের মান যেটা হয় সেই মানটা কিন্তু মানোত্তীর্ণ হয়, মানে মানের বিচারে উত্তীর্ণ হয়েছে এমন প্রোগ্রামই হয়। তো এই যে মনিটরিংটা, এই যে দেখাটা, কিন্তু তার মধ্যেও কি যদি এনটিভির কথা বলি, তার মধ্যেও কি এই ম্যানেজমেন্টের ভুল হচ্ছে না? নিশ্চয়ই মানে হচ্ছে। তো এরকম যারা নীতি নির্ধারক, যারা চেয়ারে বসে আছে, তারাও যদি ওই মানহীন কাজ উপস্থাপন করে, তাহলে তো ওই মানহীন যে ক্রিয়েটরগুলি আছে এদেরকেই ডাকবে, খুব স্বাভাবিক, তাই না? এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা সত্যিকারের শিল্পী হয়ে উঠবার যে একটা প্রয়াস রাখে, ওই জার্নিতে থাকে, তারা মানসিকভাবে ভীষণ রকম তুমি দেখো এই যে কাভার আর্টিস্ট যারা, আমি নাম মেনশন করছি না, কাভার আর্টিস্ট বলতে তুমিও জানো, আমিও জানি, সবাই জানে, যারা বাচ্চু ভাইয়ের গান গাইছে, জেমস ভাইয়ের গান গাইছে, কিংবা ইন্ডিয়ান শিল্পীদের গান গাইছে, আমাদের মানে বিভিন্ন প্রথিতযশা যে শিল্পীগুলি আছে তাদের গান গাইছে, এরা কিন্তু খুব সহজেই এদের কিন্তু কনসার্ট হচ্ছে, শো হচ্ছে, খুব সহজেই এদেরকে নিয়ে প্রোগ্রাম করা যাচ্ছে, লাইমলাইটে আসছে, প্রোগ্রাম করা যাচ্ছে, এবং অল্প খরচের মধ্যে তুমি মান্না দে পাচ্ছ, লতাজি পাচ্ছ, আশাজি পাচ্ছ। ধরো তোমাকে 50,000 টাকা দেয়া হলো, এর মধ্যে তুমি একটা প্যাকেজ দিয়ে দিলে, 10টা গানের একটা প্যাকেজ সাজাই নিলে, তুমি 10 রকমের মানে বিখ্যাত শিল্পীর গান করলে, প্রোগ্রাম হিট হয়ে গেল, তুমি শিল্পী হিসেবে চারিদিকে তোমার নাম। এইটা কি একটা শিল্পীর কমিটমেন্ট? না। একটা শিল্পী, তাকেই শিল্পী আমরা বলবো যখন সে যে রসদটুকুন আমাদেরকে দিচ্ছে, সেই রসদটুকুন একটা সিগনেচার রাখবে, নিজস্বতা থাকবে, স্বকীয়তা থাকবে, এবং সবথেকে বড় কথা নিজের সাথে ট্রান্সপারেন্সি থাকবে। এক্স্যাক্টলি। এবং মানে তার যখন নিজস্ব ক্রিয়েশনে সে যখন হাইলাইটেড হবে, তখন তার নামটা যদি ছড়িয়ে পড়ে, সেটার মধ্যে একটা গর্ব আছে। কিন্তু এই কাভারের আর্টিস্টদের যে পরিমাণ নাম ছড়ানো, যে পরিমাণ নাম ছড়াচ্ছে তারা, মানুষের গান গেয়ে, যাদের গান গাইছে তাদেরকেও তো টাকা দিচ্ছে না, তাদেরকে টাকা দিচ্ছে, তারা মানে গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ মিলন ভাই আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য। যোগ্য মানুষ, যোগ্য শিল্পীদের স্বপ্ন যেন বাড়ি যায়, আমরা সেটাই প্রত্যাশা করব। ভালো থাকবেন। থ্যাংক ইউ তোমাকে, তুমি খুব সাবলীল, সুন্দর, তারপরে চমৎকার শব্দ চয়ন, এগুলি দিয়ে উপস্থাপনা করেছো, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvpt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।